গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো ২৬ ডিসেম্বর শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: একটি বছরকে বিদায় জানিয়ে আরেকটি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত অসম। আর মাত্র কয়েকদিন পরই ২০২৫ সাল ইতিহাস হয়ে যাবে, শুরু হবে ২০২৬। কিন্তু নতুন বছরের আনন্দের আবহের মাঝেই রাজ্যবাসীর সামনে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে অসমের ক্রমবর্ধমান ঋণের বোঝা। গঙ্গুর আর্থিক পরিস্থিতির মধ্য দিয়েই ২০২৬ সালকে স্বাগত জানাতে চলেছে রাজ্য। ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা কাঁধে নিয়ে নতুন বছরে পা রাখতে যাচ্ছে অসম সরকার। ঋণের পর ঋণ নেওয়ার ক্ষেত্রেও কোনো রকম সংযোগ দেখায়নি রাজ্য সরকার। তবু একই সঙ্গে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে কোনো রকম বিরতি দেখাননি তারা। সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, ফলে এই সময়ে সরকারি প্রকল্পের সংখ্যাও ঘোষণা বাড়বে। সেটাই স্বাভাবিক বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই প্রেক্ষাপটে সরকারি ঋণের প্রকৃত চিত্র সামনে আনা বিশেষ গুরুত্বপূর্ণ। বিধানসভায় সরকারের দেওয়া তথ্য এবং ভারতের নিয়ন্ত্রণ ও মহাহিসাব পরীক্ষকের প্রতিবেদনের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঋণ গ্রহণে আপসীম ব্যবস্থা বজায় রেখে সরকার একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করলেও তার সমান্তরালে রাজ্যে ঋণের পরিমাণ দ্রুত বেড়েই চলছে। সদ্য সমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে অর্থমন্ত্রী অজন্তা নেওগ সদনে জানিয়েছেন, বর্তমানে অসম সরকারের উপর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৫৪,৩৩৮ কোটি টাকা। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কেন্দ্র সরকারের অনুমোদনের ভিত্তিতে নেওয়া ঋণের পরিমাণ ছিল ১,৫৪,৩33.৪৯ কোটি টাকা। এরপরেও ঋণের অঙ্ক আরও বাড়বে বলে সরকারি সূত্রেই ইঙ্গিত মিলছে। বর্তমানে রাজ্যের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২,৪১৯ টাকা। আর খাস জমির দীর্ঘদিনের সমস্যার সমাধানে আশার আলো দেখছে বৃহত্তর কাটিগড়া। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম পর্যায়ের জরিপের কাজ সম্পন্ন হবে এবং নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর উপহার হিসাবে আর খাস জমির পাট্টা পাবেন যোগ্য বাসিন্দারা। এমনই আশাব্যঞ্জক ঘোষণা করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। বুধবার কাটিগড়া সার্কল অফিসে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং শেষে এই তথ্য জানান বিধায়ক। এদিন কাটিগড়ার অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসে কর্মরত আধিকারিকদের সঙ্গে নিয়ে জমির পাট্টা প্রদানের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সভা শেষে বিধায়ক কমলাক্ষ জানান, পাট্টা প্রদানের লক্ষ্যে প্রথম পর্যায়ের জরিপের কাজ প্রায় শেষের পথে। ডিসেম্বর মাসের মধ্যেই এই পর্যায়ের জরিপ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কার্বি আংলংয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ সাহায্যের ঘোষণা তুলিরামের। প্রতিবাদকারীদের সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ২ দিন ধরে ভয়াবহ হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার পর বর্তমান পশ্চিম কার্বি আংলংয়ে খেরনির পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। তবে হিংসাত্মক ঘটনার জেরে ২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খেরনির উত্তপ্ত পরিস্থিতি শান্ত হওয়ার পর এবার প্রতিবাদকারীদের সঙ্গে বৈঠকে মিলিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী। কার্বি আংলং শাসিত পরিষদের উপস্থিতিতে আজ প্রতিবাদকারীদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। এছাড়া খেরনির হিংসাত্মক ঘটনার জেরে নিহতদের পরিবারের নিকট আত্মীয়কে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তুলিরাম রংহাং। একই সঙ্গে এই হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্তদেরও সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাধারণ জনগণকে প্রতারণা, অবৈধভাবে অস্ত্রোপচার সহ একাধিক গুরুতর অভিযোগে রাতাবাড়ির কুখ্যাত ভুয়ো কবিরাজ বশিরউদ্দিনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে রাতাবাড়ি নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয়। নুরুল হুদা নামের এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে
জেলা প্রশাসনের নির্দেশে রাতাবাড়ী থানায় পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বশিরউদ্দিন দীর্ঘদিন ধরে নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে বিভিন্ন রোগ সরানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। অভিযোগ রয়েছে, কোনো বৈধ চিকিৎসা অনুমতি বা যোগ্যতা ছাড়াই তিনি ঝুঁকিপূর্ণ ও অবৈধ অস্ত্রোপচারও করতেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক। পুলিশ আরও জানায়, আটক বশিরউদ্দিনকে আজ আদালতে হাজির করা হবে। পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপে জড়িত অন্যান্য ভুয়ো কবিরাজ ও ভুয়ো চিকিৎসক সহ বন্ডমুল্লাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। আজ থেকে চালু হচ্ছে ট্রেনের নতুন ভাড়া। চলতি মাসেই ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি করার ঘোষণা করেছিল। আজ ২৬ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর হচ্ছে। এর আগে জুলাই মাসেও ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না, দূরপাল্লার ট্রেনে ভাড়া বাড়ছে। ২১৫ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়বে। মেইল ও এক্সপ্রেস ট্রেনের এসি ও নন এসি ক্লাসে ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়বে। ২১৫ কিলোমিটারের নিচে ভ্রমণ করলে কোনো অতিরিক্ত ভাড়া দিতে হবে না। মান্থলি টিকিটের দামেও কোনো পরিবর্তন আসবে না। যারা সেকেন্ড ক্লাসে যাতায়াত করবেন তাদের ২১৬ কিলোমিটার থেকে ৭৫০ কিলোমিটার দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে ৫ টাকা অতিরিক্ত লাগবে। ৭৫১ কিলোমিটার থেকে ১২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে যাতায়াত করলে ১০ টাকা অতিরিক্ত লাগবে। ১২৫১ কিলোমিটার থেকে ১৭৫০ কিলোমিটারের মধ্যে যাতায়াত করলে ১৫ টাকা অতিরিক্ত খরচ পড়বে। ১৭৫১ কিলোমিটার থেকে ২২৫০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করলে অতিরিক্ত ২০ টাকা পড়বে। বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, গতিমান হামসফর এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস, গরিবনথ এক্সপ্রেস, জনশতাব্দী, যুব এক্সপ্রেস ও নবভারত র্যাপিড রেলের ভাড়া বাড়বে। বর্তমানে সর্বদা দেখা যাচ্ছে যে বাংলা বা অসমীয়া মাধ্যম, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের স্কুলে ছাত্রছাত্রীর শ্রেণী অনুযায়ী স্কুলের ব্যাগের বোঝাগুলি অতিশয় ভারী। এমনকি শিশুর ওজনের চাইতেও বই খাতার ওজনই বেশি। সেই বোঝা শিশুর পক্ষে গাড়ি নিয়ে যাওয়া আসা করা অসম্ভব। শিশুরা তাতে হাঁপিয়ে ওঠে। সুতরাং অবাঞ্ছিত বোঝা কমিয়ে শ্রেণী অনুযায়ী নার্সারি থেকে শুরু করে যে ২-১খানা বই প্রয়োজনীয় জ্ঞানমূলক বা শিক্ষামূলক দেওয়া উচিত। মাথায় ঢুকে না এমন কিছু চাপানো ঠিক নয়। এই চাপে স্কুল, পুস্তক ছাপাখানা এবং পুস্তক বিক্রেতা, লাইব্রেরিগুলি লাভবান হচ্ছে, কিন্তু সেসব শিশুদের কোনো উপকারে আসে না। অতএব শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করা প্রয়োজন। অবৈধভাবে নদী থেকে বালুমাটি উত্তোলনের কারণে পরিবেশ ও বরাকের তীরবর্তী এলাকা ধ্বংসরোধে কড়া পদক্ষেপ নিল বন বিভাগ। ৫ গ্রাম সন্তোষনগর কলোনি এলাকায় নদীর তীরবর্তী স্থান থেকে ব্যাপক হারে বালু তোলা হচ্ছে। ফলে নদীভাঙ্গন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ৫ গ্রাম বন বিভাগ ও শিয়ালটেক বিট অফিসের যৌথ অভিযানে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলো। বুধবার জেসিবি লাগিয়ে বরাক নদীর তীরবর্তী এলাকায় ঘাটে গুড়িয়ে দিল বন বিভাগ। স্থানীয়দের অভিযোগ, এভাবে যদি নদীর পাড় থেকে বালু উত্তোলন করা হয় তাহলে এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অভিযোগের ভিত্তিতে বন বিভাগ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঘাটে গুড়িয়ে দিলেও এবার দেখার বিষয় এটা পুরোপুরি বন্ধ করতে বন বিভাগ কী ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রীয় সরকার অসম সহ উত্তর পূর্বাঞ্চলের ৬টি রাজ্যের জাতীয় সড়ক নির্মাণের জন্য অতিরিক্ত ৬৬০ কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এই রাজ্যগুলির পূর্ত ও সড়ক নির্মাণ বিভাগ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য এই অর্থ ব্যয় করবে। ফলে এই কার্যসূচির জন্য মঞ্জুর করা মোট অর্থের পরিমাণ
বৃদ্ধি পেয়ে 980 কোটি টাকা হয়েছে। এর আগে অসম সহ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, সিকিম ও ত্রিপুরার জন্য 320 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। এবার অসমের জন্য 350 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বিজেপিতে ভিড়লেন শ্রীকুনা জিপি সভানেত্রী, 4 গ্রুপ সদস্য সহ অনেকে। বড়জালেঙ্গায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 25 জন। রাতের আধারে দুর্লভছড়ার সিংলা নদীর সাবওয়ের ব্যারিকেড ভেঙে চলাচল করছে সামগ্রী বোঝাই ভারী যানবাহন, জানালেন রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের এসডিও সুব্রত দাস। এসডিও দাস বলেন, দুর্লভছড়ায় সিংলা নদীর উপরে মূল সেতু নির্মাণাধীন থাকায় ছোট যান ও পথচারীদের চলাচল সহজ করতে তৈরি করে দেওয়া হয়েছিল কাঠের সাবওয়ে, কিন্তু রাতের আধারে ওই সাবওয়ের ব্যারিকেড ভেঙে নিত্যদিন চলছে ভারী সামগ্রী বোঝাই ডিআই, বোলেরো, পিকআপ ইত্যাদি। এতে যে কোনো সময় ভেঙে পড়তে পারে সাবওয়েটি, স্তব্ধ হয়ে যেতে পারে ছোট যান ও পথচারীদের চলাচল। বার কয়েক আগে রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের পক্ষ থেকে রাতে ভেঙে ফেলা ব্যারিকেড পুনরায় সরিয়ে তোলা হলেও বন্ধ করা যাচ্ছে না অর্থনৈতিক ভারী যান চলাচল।